পন্টুন যেই পন্টুনের উপর থেকে বাসটি পড়ে গিয়েছে সেটি যদি সরানো যায়, তার নিচে কোনো মরদেহ স্রোতের টানে চলে গিয়েছে কিনা এটাও তারা খুঁজে দেখবে। 4 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোনো নিয়োগ কার্যক্রমের অনুমতি ইউজিসি দিচ্ছে না। এক্ষেত্রে শিক্ষার্থীরা অভিযোগ করছে যে ইউজিসির সদিচ্ছার অভাবেই এই কার্যক্রম আসলে বন্ধ আছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ থেকে শুরু করে পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, গুম প্রতিরোধ যে অধ্যাদেশ ছিল, এইগুলো নিয়ে কিন্তু বেশ ঝামেলা তৈরি হয়েছে সরকারি দলের সঙ্গে বিরোধী দলের। গত 20 বছরে এই রোড সেফটি নিয়ে যাতে সড়ক দুর্ঘটনা কমাতে নানা উদ্যোগ নেওয়া হলেও কোনো কিছু আসলে কাজে লাগেনি। টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক যারা ব্যস্ততার কারণে প্রতিদিনের সংবাদপত্রটি পড়তে পারেননি, তাদের জন্য আমাদের এই নিয়মিত আয়োজন, যে প্রধান খবরগুলো নিয়ে আমরা স্টুডিও প্রোগ্রামে ডিসকাস করে থাকি। দর্শক, পদ্মায় বাস ডুবির মর্মান্তিক ঘটনার তৃতীয় দিনের আপডেট নিয়ে স্টুডিওতে আমার সঙ্গে কথা বলবেন আমার সহকর্মী তাওসিফ প্রাচ্য। 3 দিন পর শেষ পর্যন্ত উদ্ধার অভিযান এবং মৃতের সংখ্যা সব কিছু নিয়ে কি আপডেট আপনার কাছে? আচ্ছা, শুরু থেকে যেহেতু নিউজটা আমি করতেছিলাম, তো এখন অবধি শেষ খবর পাওয়া অফিসিয়াল কোর্ট অনুযায়ী এখন অবধি মৃতের সংখ্যা 26টা। আজকের তৃতীয় দিনের মতন উদ্ধার অভিযান শেষ হয়েছে, মানে একদম শেষ না, আজকের মতন শেষ করা হয়েছে, সাময়িকভাবে স্থগিত। তো এই ব্যাপারে হচ্ছে আজকে আর কোনো মরদেহ পাওয়া যায়নি, 26টি মরদেহই রয়েছে। তো এই ক্ষেত্রে উদ্ধারকারী দলের সদস্যরা, একাধিক সদস্যরা বলছে যে ভাই, আমরা বিভিন্ন সময়ে উদ্ধার অভিযান যে চালানোর কথা সেটা আজকের মতনও চালিয়েছি, তবে আমরা আমাদের ইউনিট কমিয়ে দিয়েছি। যেমন আমরা শুরুতে দেখছিলাম যে 3 ইউনিট ডুবুরি দল কাজ করেছিল, সেখান থেকে কমিয়ে আজকে 1 ইউনিট আনা হয়েছে। এবং আগে সেনাবাহিনী পুলিশ সদস্যরা কাজ করলেও এখন হচ্ছে বর্তমানে কোস্টগার্ড, নেভি, বিআইডব্লিউটিসি আর হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। নিখোঁজের কোনো যে আপনার ক্লেম করে ফ্যামিলি থেকে, এই ধরনের কোনো নাম্বার আছে কিনা? আচ্ছা, গতকালকে থেকে একটা সংখ্যা আমরা পাচ্ছিলাম যে আনঅফিসিয়াল অনুযায়ী 6 জনের মতন নিখোঁজ। অফিসিয়ালি এটাকে কেউ কনফার্ম করেনি। তবে আজকে এক কর্মকর্তা, উদ্ধারকারী দলের কর্মকর্তা, তিনি আমাকে জানান যে রিপন নামে এক ব্যক্তির, তার পরিবারের স্বজনরা হচ্ছে টেলিফোন যোগে রাজবাড়ী জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছে। তার পরিবারের সদস্য তিনি নিখোঁজ হয়েছেন, তবে তারা সশরীর আসেনি, তারা টেলিফোনের মাধ্যমে তারা যোগাযোগটি করেছে। আর তদন্তে যে আসলে বাসটি কি ব্রেক ফেল হয়েছিল না চালকের দোষে এই দুর্ঘটনা ঘটলো, এটি সম্পর্কে কিছু জানা গেল কিনা? হ্যাঁ, তদন্তের জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। তো এবং বিভিন্ন যারা যানবাহন এক্সপার্ট আছে এবং দীর্ঘদিন যারা যানবাহন চালনা করে, ড্রাইভার যাদেরকে আমরা বলি, তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি সেটি হচ্ছে বাসটি যেই কোম্পানির ছিল সেই কোম্পানির বাসটির একটি বৈশিষ্ট্য আছে যে বাসটি হয়তোবা দীর্ঘক্ষণ যদি সে মানে স্টার্ট অফ অবস্থায় থাকে, স্টার্ট করার পরে দীর্ঘক্ষণ পরে স্টার্ট করার পরে বাসটির ব্রেক বা এয়ার প্রেশার যেটি থাকে সেটি তার নিতে একটু সময় লাগে। তো আমরা জানি ফেরিঘাটে যেহেতু একটা জ্যাম থাকে, হয়তোবা বাসটি দীর্ঘক্ষণ জ্যামে বসে থাকার পরে স্টার্ট নেওয়ার পরে ব্রেকটা আর কি, এয়ার প্রেশারটা আর কি বাসটা পিক করতে পারেনি, সেই ক্ষেত্রে আর কি ব্রেক ফেলের ঘটনাটি ঘটেছে। তবে এই ক্ষেত্রে আরেকটি কথা জানিয়ে রাখি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথা ছড়াচ্ছে যে বাসটি ড্রাইভার চালাচ্ছিলেন না হেল্পার চালাচ্ছিলেন। তবে প্রত্যক্ষদর্শী যারা আর কি বাসের যাত্রী ছিলেন, একাধিক যাত্রী আমাদেরকে নিশ্চিত করেছে যে না, বাসের ড্রাইভার বাসেই ছিলেন এবং তিনি চেষ্টাও করেছেন শেষ মুহূর্ত অবধি আর কি বাসটিকে নিয়ন্ত্রণে আনার। চালাচ্ছিলেন ড্রাইভার চালাচ্ছিলেন, নট হেল্পার? না, ড্রাইভারই চালাচ্ছিলেন। নিখোঁজের ব্যাপারে আরেকটি যে কথা হয়েছিল এবং একাধিক উদ্ধারকারী কর্মকর্তারা আমাদেরকে যেটি বলেছিলেন যে নদীতে স্রোত থাকার জন্য কিছু মৃতদেহ ভেসেও যেতে পারে। তবে তারা বলতেছে যে এই জন্য আমরা নৌবাহিনীর যে স্পিড বোট আছে, 2টি স্পিড বোট দিয়ে তারা আশপাশের যে এরিয়া আছে সবখানে তল্লাশি চালিয়েছে, তবে তারা কোনো মরদেহ পায়নি। তবে তারা ধারণা করতেছে বা তারা আরেকটা চেষ্টা চালাবে, সেটি হচ্ছে বিআইডব্লিউটিএ একটা কাজ করতে পারে, সেটি হচ্ছে পন্টুনের উপর থেকে বাসটি পড়ে গিয়েছে সেটি যদি সরানো যায়, তার নিচে কোনো মরদেহ স্রোতের টানে চলে গিয়েছে কিনা এটাও তারা খুঁজে দেখবে। দর্শক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে অন্তর্বর্তী সরকারের আমলে একটি নিয়োগের প্রক্রিয়া হাতে নেওয়া হয়। তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেটি, তারা বেশ কিছু দুর্নীতির অভিযোগে সেই প্রক্রিয়াটি আটকে দেয় এবং 4 মাস প্রায় পেরিয়ে গেছে, এখন পর্যন্ত তার কোনো
আপডেট পাচ্ছে না। তো সেখানকার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা বলছেন শিক্ষকের স্বল্পতায় তাদের পাঠদান ব্যাহত হচ্ছে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন ফারিহা নওশিন চিনিকা, তার কাছ থেকে আমরা স্টোরিটির বিস্তারিত একটু শুনবো। জি, ঘটনাটা শুরু হয়েছে আসলে গত বছর 29 নভেম্বর, যখন সংবাদপত্রে একটা খবর প্রকাশিত হয়েছে যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রমে দুর্নীতি হয়েছে, এখানে টাকা পয়সার লেনদেন হয়েছে বা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয়নি, এমন কিছু অভিযোগ উঠেছে। যার বিপরীতে ইউজিসি থেকে গত বছরের 2 ডিসেম্বর একটি লিখিত চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানানো হয় যেন নিয়োগ কার্যক্রম স্থগিত রাখা হয়। তো এরপরে প্রায় 4 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোনো নিয়োগ কার্যক্রমের অনুমতি ইউজিসি দিচ্ছে না। এক্ষেত্রে শিক্ষার্থীরা অভিযোগ করছে যে ইউজিসির সদিচ্ছার অভাবেই এই কার্যক্রম আসলে বন্ধ আছে, এবং যেখানে 10,000 শিক্ষার্থীর বিপরীতে 500 জন শিক্ষক থাকার কথা, সেখানে বিশ্ববিদ্যালয় মাত্র 304 জন শিক্ষক দিয়ে চলছে। তার মধ্যে আবার বেশিরভাগই শিক্ষা ছুটিতে আছেন। আবার কোনো কোনো বিভাগে দেখা গেছে একজন মাত্র শিক্ষক দিয়ে পড়াশোনা চলছে। পুরো বিভাগে একজন শিক্ষক? জি জি। তো এইভাবে আসলে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে, এবং আমরা ভিসির সাথেও কথা বললাম। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাদেরকে জানিয়েছেন যে তারা আশাবাদী যে হয়তো ঈদের ছুটির পর ইউজিসির সাথে তারা একটা সমঝোতায় আসতে পারবেন, কারণ এই বছরের ফেব্রুয়ারিতে একটি 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে ইউজিসি থেকে, এবং 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল, তদন্ত প্রতিবেদন। সেই প্রতিবেদনে এখনো পর্যন্ত ইউজিসি জমা দেয়নি, যার কারণে 8টা বিভাগে নিয়োগ কার্যক্রম চালু হয়েছিল, সেখানে শিক্ষক এখনো নিয়োগ পাচ্ছে না, এবং শিক্ষার্থীরা আসলে দাবি করছে যে অতি দ্রুত যেন ইউজিসি এই সমস্যাটা সমাধান করে এবং তদন্ত প্রতিবেদন জমা দিয়ে নিয়োগ কার্যক্রম পুনরায় চালু করে। না, নিশ্চয়ই একটা অভিযোগ উঠতেই পারে, কিন্তু অভিযোগ খুব দ্রুত তার তদন্ত করে যদি অভিযোগ ঠিক হয় তাহলে একরকম ব্যবস্থার, যদি অভিযোগ ঠিক না থাকে নিশ্চয়ই কাজ আটকে রাখা যাবে না। দর্শক, অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে বিএনপি কিন্তু বেশ কয়েকটি অধ্যাদেশ এখন অ্যাজ ইট ইজ অ্যাপ্রুভ করতে চাচ্ছে না। এগুলো নিয়ে আমরা উদাহরণ হিসেবে গণভোট অধ্যাদেশের কথা বলতে পারি, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, তারপরে হচ্ছে পুলিশ নিয়োগ। এগুলো নিয়ে কিন্তু বিরোধী দলের সাথে সরকারি দলের একটা টানাপোড়েন দেখা যাচ্ছে। আসলে অধ্যাদেশগুলোতে কি আছে, এটি পরিবর্তন হলে কি হতে পারে বা তার কনসিকুয়েন্স কি, সেগুলো নিয়ে কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম। সাইফুল ভাই, কি অবস্থা? না, আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরপরই দেশের সংস্কার প্রশ্ন একটি বড় ধরনের প্রশ্ন আছে যে সংস্কার সরকার কিভাবে করবে। তখন তো নির্বাচিত কোনো সরকার না, সেই সরকার ছিল অনির্বাচিত একটি সরকার। তাহলে কোন প্রক্রিয়ায় এগুলোকে সামনে আনা যায়? বিভিন্ন প্রেক্ষাপটে, কখনো পুলিশ সংস্কার কমিশন, কখনো গুম প্রতিরোধ বা প্রতিকার সংস্কার কমিশন, কখনো গণভোট, যে গণভোটটার ভিত্তিতে, যার ভিত্তিতেই পুরো সংস্কার প্রক্রিয়াকেই একটি বৈধতা দেওয়ার প্রশ্ন আসে। নানান তর্ক বিতর্কের পরে সরকারি দল এখন যেটি আছে বিএনপি এবং বিরোধী দল জামায়াত, তারা গণভোট কবে হবে, কোন প্রক্রিয়া সংস্কার করা যায়, সব মিলিয়ে একটু ঐক্যমত্য পোষণ করে একটি গণভোটের মাধ্যমে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ সেটির পক্ষে সমর্থন করে, হা ভোট জয়ী হয়, তাহলে সেটি বাস্তবায়ন হবে। এখন এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ছিল, 133টা অধ্যাদেশ। 133টা অধ্যাদেশের মধ্যে এবার সংসদ গঠিত হওয়ার পর সংসদের যে বিশেষ কমিটি গঠিত হয়েছে, সেই বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠকে গত বুধবার বিস্তারিত আলোচনা হয়। যেহেতু সংসদের অধিবেশন চলছে, রোববার থেকে ফের অধিবেশন আবার শুরু হচ্ছে, কোনগুলো আসলে সংসদে উত্থাপন হবে, কোনগুলো হবে না, কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, এই বিশেষ কমিটিতে সেই আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। সেই আলোচনার পর থেকেই নানান ধরনের ঝামেলা তৈরি হয়েছে। বিশেষ করে 133টি অধ্যাদেশের মধ্যে 113টিতে মোটামুটি একমত দুই পক্ষই। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ থেকে শুরু করে পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, গুম প্রতিরোধ যে অধ্যাদেশ ছিল, এইগুলো নিয়ে কিন্তু বেশ ঝামেলা তৈরি হয়েছে সরকারি দলের সঙ্গে বিরোধী দলের। ঠিক কোন পয়েন্টে তারা এখন দ্বিমত করছেন, একটু যদি বিস্তারিত বলতে পারেন? না, বিএনপি বলার চেষ্টা করছে যে সবকিছু সংবিধানের সাথে কিছু কিছু বিষয় সাংঘর্ষিক, যেমন গণভোটটা এখন পর্যন্ত সংবিধানের সরাসরি নেই, সুতরাং ওইটাকে সংবিধানে আপনাকে সংশোধনী এনে
এটা অন্তর্ভুক্ত করে তারপরে এটা পাশ করতে হবে, নয়তো এটা নিয়ে পরবর্তীতে প্রশ্ন উঠতে পারে। সরকারি দল এটি যখন বলার চেষ্টা করছে, বিরোধী দল বিএনপি এই বক্তব্যের সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করেছে জামাত ইসলামী। তারা বলার চেষ্টা করছে যে কোনোভাবেই বিএনপির বক্তব্য সঠিক না, ঐক্যমত্যের ভিত্তিতে যে জুলাই সনদ গঠিত ছিল সেই সনদেই সেই সময় বিএনপি সেখানে অঙ্গীকার করেছিল তারা এইভাবে বাস্তবায়ন করবে। হঠাৎ করে যখন সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়েছে, তারা এখন আবারও পুরনো কায়দায়, সেই ফ্যাসিবাদী কায়দায় ফিরতে চায়, কোনো বাস্তবায়ন তারা চায় না, সংস্কারের বাস্তবায়ন চায় না। এটি বিরোধী দলের বক্তব্য। তারা বলার চেষ্টা করছেন যে বিচারক নিয়োগে নির্বাহী যে ক্ষমতা সেটা সরাসরি প্রয়োগ করার চেষ্টা যেন না থাকে, এই জন্যই এই অধ্যাদেশটা জারি হয়েছিল। কিন্তু বিএনপি আবার সে পুরনো কায়দায় চলতে চায়, তারা তাদের মতো রাজনৈতিক কায়দায় বিচারক নিয়োগ করতে চায়। আর গণভোটের যে কথাটি বলা হচ্ছে, সেই গণভোটটা যদি আসলেই প্রশ্নবিদ্ধ হয়, সেক্ষেত্রে আপনি যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করছেন সেটি নিয়েও প্রশ্ন তৈরি হবে। নানান প্রশ্ন, এক প্রশ্নের মানে যত প্রশ্ন আছে সব প্রশ্ন বিতর্কিত সৃষ্টি হবে যখন আপনি গণভোটটাকে চ্যালেঞ্জ করবেন কিনা গণভোট সংশোধনী আনতে চাইবেন। সেই ক্ষেত্রে পুলিশের সংস্কারে আসলে বিএনপির আপত্তিটা কোথায়? আপনি জানেন যে আসলে বাংলাদেশের যে চিরাচরিত যে কালচার, যখন যারা ক্ষমতায় যায় তখন তাদের লোকজন বিভিন্ন ক্ষেত্রে বসানোর প্রবণতা, নিয়োগে তাদের এক ধরনের মানে সরাসরি বা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট তাদের এক ধরনের প্রচ্ছন্ন এক ধরনের প্রভাব সব কিছু থাকে। সেই ক্ষেত্রে পুলিশ কমিশন যেটি হয়েছিল সেটা সরকার যেন হস্তক্ষেপ করতে না পারে, সেটা অধদের ছিল। এখন সরকার মনে করছে সে তার মতো করে কিছুটা সংশোধনী এনে সেটা করবে, এই ধরনের চেষ্টা সরকার হয়তো করছে। কিন্তু আমরা আইনমন্ত্রীকে বলতে শুনেছি যে এখন পর্যন্ত এটি চূড়ান্ত কোনো কিছু নাই, আলোচনা পর্যায়ে আছে। রোববার আবারও এই বিষয়ে বৈঠক আছে, সেখানে বিস্তারিত আলোচনা হবে। কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে ব্যাপক আলোচনা আছে যে শেষ পর্যন্ত কি তাহলে সরকারি দল এবং বিরোধী দলের যে পরস্পর বিরোধী অবস্থান, তাহলে সংস্কার প্রক্রিয়াকে অনিশ্চিত হয়ে পড়ছে, সে প্রশ্ন বাজারে মানে এই রাজনৈতিক অঙ্গনে সর্বত্র বিরাজ করছে। আর আমরা রিপোর্টটিতে দেখানোর চেষ্টা করেছি যে যদি বাস্তবায়ন না হয় এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো কি কি ধরনের সমস্যা হতে পারে। যে বহুল কাঙ্ক্ষিত, যদি ভেঙে বলেন, যে বহুল কাঙ্ক্ষিত যে সংস্কারের কথা বলে জুলাই আন্দোলন হয়েছিল, সেই সংস্কার যদি না হয়, পুরনো বন্দোবস্ত যদি আমরা ফিরে যাই, তাহলে এদেশের যে এত মানুষ জীবন দিল, সেই জীবনদানের অর্থটা আসলে কোথায় গিয়ে দাঁড়ালো? মানুষ তাই বাংলাদেশটার পুরনো যে বন্দোবস্ত, আগের যে স্বৈরাচারী কায়দা, সেখান থেকে ফিরে একটি গণতান্ত্রিক পন্থায় একদম প্রকৃত গণতান্ত্রিক যে অবস্থা, সে অবস্থায় ফিরে আসুক। আমরা মনে করছি যে বিএনপি হয়তো শেষ পর্যন্ত সংস্কারের পক্ষেই থাকবে, কারণ দেশের মানুষের চাওয়া সেটি। বিএনপি এই সংস্কারের পক্ষে জোরালো ক্যাম্পেইন চালিয়েছিল একটা সময়, গণভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য। তিনি এখন প্রধানমন্ত্রী, তিনিও বলেছেন। আমরা এখন দেখবো যে আসলে কোন দিকে কি দাঁড়ায়। তবে এর রাজনৈতিক একটি বড় ধরনের প্রেক্ষাপট সামনে তৈরি হতে পারে। সরকারি দল যদি মনে করে যে তার 2/3 সংখ্যাগরিষ্ঠতা সংসদে আছে, সংসদে নিয়ে তারা তাদের মতো করে সংস্কার করবে, তরুণ যে একটি বড় ধরনের ভোটার আগামী দিনে যারা আবারও ভোট দিবেন, তাদেরকে যদি আহত করে, সেক্ষেত্রে এক ধরনের ব্যাকফুটে বিএনপির চিন্তাকে তারা নিতে পারে। আবার রাজনৈতিক অঙ্গনে যে গুরুত্বটা বহন করে, সেক্ষেত্রে জামায়াত এবং এনসিপি যারা বিরোধী দলে আছে, তারা কিন্তু বিষয়টাকে একবারে সহজে ছাড় দেবে, এটা ভাবার কোনো কারণ নেই। তারা তাদের মতো করে এটাকে রাজনীতির পতনেও তো এটা নিশ্চিত হয়েছে যে আসলে মানুষকে চোখ করলে আসলে তখন তার ফলাফল হয় গণবিস্ফোরণ। জি, সেক্ষেত্রে তারা তাদের মতো কর্মসূচির কথা ভাবছে। আমরা যতটুকু শুনেছি, আগামীকাল একটি বৈঠক হওয়ার কথা রয়েছে 11 দলের জোটের, বিরোধী দলের জোটের। সেখান থেকে তারা প্রাথমিকভাবে কঠোর কোনো কর্মসূচিতে যাবে না। আমি যতটুকু জেনেছি ভিতরে খবর, তারা সভা সমাবেশের মধ্যেও আপাতত যাচ্ছে না। সেমিনার, মানুষকে উদ্বুদ্ধ করা, সংস্কারের পক্ষে এক ধরনের জনমত তৈরি করা, সেই কাজটি তারা প্রথমে করবেন। একটা পর্যায়ে যদি বিএনপি একেবারেই সংস্কারের প্রশ্নে যদি তার মতো করে চলার চেষ্টা করে, সেক্ষেত্রে রাজপথে কর্মসূচি গড়াতে পারে বিরোধী দল। প্রতি বছরই ঈদের ছুটিতে সড়কে অনেক প্রাণ ঝরে যায়, শত শত মানুষ হয়তো তারা বাড়ি থেকে বের হওয়ার সময় কল্পনাও করেননি যে তারা রাস্তায় মারা যাবেন। কেন ঘটছে এত দুর্ঘটনা? সঙ্গে আছেন আমার সহকর্মী আরিফুল ইসলাম মিঠু। হ্যাঁ, এইবার ঈদেও এটাই দেখা গেছে। রোড সেফটি ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান আছে যারা এই রোড অ্যাক্সিডেন্ট নিয়ে গবেষণা করে। সেই প্রতিষ্ঠানের হিসাব বলছে যে গত 10 দিনে, অর্থাৎ 17ই মার্চ থেকে 26শে মার্চ রাত পর্যন্ত অন্তত 269 জন মারা গেছেন। তো এইটা খুবই মানে একটা বড় ধরনের সমস্যা, এবং এই সমস্যায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে
ভুগছে, কিন্তু বের হইতে পারতেছে না। এখন এই সমস্যা সমাধানে গত 20 বছর ধরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল নামে একটা কাউন্সিল আছে, যেটা গত 20 বছর আগে তৈরি হয়েছে। তো এই কাউন্সিল নানা সময় নানা উদ্যোগ নিয়েছে। তার মধ্যে একটা বলি যে মহাসড়কের জন্য হালকা মানে ধীর গতির 3 চাকা না চলতে পারে, এসব জন্য 12টা হাইওয়েতে মানে বন্ধ করে দিয়েছিল, মানে সরকার নিষিদ্ধ করেছিল, কিন্তু এগুলো কোনো কাজে লাগে নাই। এই সড়ক নিরাপত্তার জন্য একটা আলাদা ক্যাবিনেট মানে কমিটি আছে, 7 জনের একটা কমিটি। আওয়ামী লীগের সময়ে 7 জনের একটা কমিটি করা হয়েছিল। সেই কমিটিও এসব উদ্যোগ নিয়েছিল এগুলো থামানোর জন্য, কোনো কাজ হয়নি। পরে আপনি জানেন যে 2018 সালে ছাত্ররা আন্দোলন করেছিল এই রোড সেফটি নিয়ে। তারপরে একটা কমিটি হয়েছিল সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে। সেই কমিটি অনেকগুলো সুপারিশ নিয়ে আলোচনা করেছে, তাতেও কোনো কাজ হয়নি। মোটামুটিভাবে দেখা গেছে গত 20 বছরে এই রোড সেফটি নিয়ে যাতে সড়ক দুর্ঘটনা কমাতে নানা উদ্যোগ নেওয়া হলেও কোনো কিছু আসলে কাজে লাগেনি। সরকার রোডে যে দুর্ঘটনা এগুলো থামাতে অ্যাকশন প্ল্যানে একদম টার্গেট সেট করছে, এত সাল পর্যন্ত এত কমায় আনবো, উল্টাটা আরো বাড়ছে। আসলে কেন বাড়ছে? এটার মূল কথা হচ্ছে যে আসলে আমাদের এটা মানতে হবে যে গত আওয়ামী লীগের সময়ে বিশেষ করে রোডের ব্যাপক উন্নতি হয়েছে, সড়ক নতুন হয়েছে, 4 রাস্তা এক্সপ্রেস হয়েছে, কিন্তু ড্রাইভারদের প্রশিক্ষণ হয় নাই। অর্থাৎ ওই আগের যে ড্রাইভাররা ধরেন যেভাবে একজনের কাছ থেকে শিখে তারপরে চালানোর যে প্রবণতা, সেটা থেকে গেছে। অর্থাৎ ফর্মাল এডুকেশন বা ইনস্টিটিউশনাল এডুকেশন হয় নাই, এইভাবে চলছে। ফেয়ার ড্রাইভিং তারপরে ব্যাপারে যে তাদের অ্যাটিটিউড, সেটিতেও ঘাটতি আছে। এটা একটা বড় সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে মানে আধুনিক সড়ক হয়েছে কিন্তু আধুনিক যানবাহন হয় নাই। ধরেন লক্কর চক্কর গাড়ি এইগুলো চলছে, এবং এই লক্কর চক্কর গাড়ি, আনফিট গাড়ি দ্রুত গতিতে, কারণ রাস্তা তো ভালো, দ্রুত গতিতে চলছে, যে কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে বলে মানে দেখা গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।